নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে প্রাইমারিভাবে বা প্রাথমিকভাবে আপনাদের জন্মকুণ্ডলী কতটা ভালো না খারাপ আপনারা কিভাবে বুঝতে পারবেন। বেসিক কতগুলো ব্যাপারের উপর আপনাদের ধ্যান দিতে হবে, যেগুলো দেখলে আপনি মোটামুটিভাবে বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলী মোটামুটিভাবে কেমন রয়েছে। অর্থাৎ মেনলি ব্যাপার তো বার্থ চার্ট এবং বার্থ চার্ট, ডিভিশনাল চার্ট, এগুলো তো রইলই। এগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব এবং প্রতিকার নির্বাচনের জন্য আলোচনা করব। তা প্রাইমারিলিভাবে আপনারা কোন ব্যাপারগুলোকে খুব ভালোভাবে দেখবেন সেই ব্যাপারটা আমি মেনলি বলতে চাইব। প্রথমে দেখুন, বলবো কারো বার্থ চার্ট অ্যানালাইসিস করতে গেলে বা জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করতে গেলে চারটে জিনিসের কিন্তু খুব দরকার পড়ে। একটা হচ্ছে নাম, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস। নামটা দেওয়া হয় শুধুমাত্র তার জন্মকুণ্ডলীটা একটা নামে দেওয়ার জন্য। এখানে নামের উপর বেশ করে কখনো রাশি নির্ধারণ হয় না, নামের উপর বেশ করে কোনো আলটিমেটলি কিন্তু খুব একটা রোল প্লে করে না। নামটা শুধুমাত্র তার নামে কুষ্টিটা করা হবে বলে নামটাকে মেনলি চাওয়া হয়। নামটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় আপনি জন্মাচ্ছেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওকে, এইটার উপর বেস করে কিন্তু লগ্ন নির্ধারণ করা হয়। যাই হোক না কেন, এগুলো তো আমরা আসবই। আলটিমেটলি চার্টের ব্যাপারটা আমরা টোটালি জানবো, সেগুলো তো আমি আস্তে আস্তে আমাদের শেখাবই, কারণ আমি এসছি টোটাল ব্যাপারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে শেখানোর জন্য। সেগুলো তো অবশ্যই শেখাবো, তবে জেনারেলভাবে যে জিনিসগুলোর উপর আপনারা প্রাথমিকভাবে একটা বুঝতে পারবেন সেই ব্যাপারগুলো দেখুন। প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ বার্থ ডেটটা, অর্থাৎ জন্ম তারিখটা। দেখুন, জন্ম তারিখ ধরুন কারো 26শে সেপ্টেম্বর জন্ম, 26 সেপ্টেম্বর, তাহলে সেখান থেকে আপনি একটা পার্টিকুলার সংখ্যা পাবেন। তাহলে 26 মানে 2 + 6 মানে 8 সংখ্যা। তাহলে এইভাবে যোগ করলে একটা করে আপনি সংখ্যা পাবেন। ধরুন কারো 28 তারিখে জন্ম, তাহলে কি হবে? 2 + 8, তাহলে কত হবে? 10 হবে। 10কে আবার যোগ করুন, 1 + 0, তাহলে কত পাচ্ছেন? 1 পাচ্ছেন। অর্থাৎ তার এক সংখ্যায় জন্ম। তাহলে এইভাবে এক একটা সংখ্যাকে কিন্তু এক একটা গ্রহকে ইন্ডিকেট করে। যেমন ধরুন কারো যদি 1 সংখ্যায় জন্ম হয় তার হয় রবির সংখ্যা, কারো 2 সংখ্যায় জন্ম হলে তার হয় চন্দ্রের সংখ্যা নিউমারোলজি অনুযায়ী, কারো 3 সংখ্যায় জন্ম হলে তার হয় বৃহস্পতির সংখ্যা, কারো 4 সংখ্যায় জন্ম হলে তার হয় রাহুর সংখ্যা, কারো 5 সংখ্যায় জন্ম হলে তার হয় বুধের সংখ্যা, কারো 6 সংখ্যায় জন্ম হলে হয় হচ্ছে শুক্রের সংখ্যা, কারো 7 সংখ্যায় জন্ম হলে তার হয় কেতুর সংখ্যা, কারো 8 সংখ্যায় জন্ম হলে তার হয় শনির সংখ্যা, এবং কারো 9 সংখ্যায় জন্ম হলে হয় হচ্ছে মঙ্গলের সংখ্যা। এগুলোকে ভালো করে দেখতে হবে। যদি ভালোভাবে বলি তাহলে হলো কোনো ইংরেজি মাসে কেউ যদি 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে অথবা 28 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে তার হয়ে যাবে হচ্ছে 1 সংখ্যা। কেউ যদি কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে বা 29 তারিখে জন্মগ্রহণ করেন, 29 তারিখে, তাহলে তার সংখ্যা হবে চন্দ্রের সংখ্যা, অর্থাৎ 2 সংখ্যা। কারো যদি 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে, 30 তারিখে যদি জন্মগ্রহণ করেন তাহলে হবে তার 3 সংখ্যা। কেউ যদি 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে বা 31 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে হবে তার রাহুর সংখ্যা, অর্থাৎ 4 সংখ্যা। কেউ যদি 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে তার হবে বুধের সংখ্যা, অর্থাৎ 5 সংখ্যা। কেউ যদি 6 তারিখে, 15 তারিখে বা 24 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে তার হবে শুক্রের সংখ্যা। কেউ যদি 7 তারিখে, 16 তারিখে বা 25 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে তার হবে হচ্ছে কেতুর সংখ্যা, বা ইংলিশ অ্যাস্ট্রোলজিটাকে নেপচুন বলা হয়। যাই হোক না কেন, যদি কারো 8 তারিখে, 17 তারিখে বা 26 তারিখে কেউ যদি জন্মগ্রহণ করেন তাহলে হলো তার 8 সংখ্যা, অর্থাৎ তার শনির সংখ্যা। কেউ যদি 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে তার সংখ্যা হবে 9 সংখ্যা, অর্থাৎ মঙ্গলের সংখ্যা। এগুলোকে খুব ভালোভাবে আমাদের দেখতে হবে, কারণ তার বার্থ চার্টে নিউমারোলজি অনুযায়ী ওই গ্রহটার গুরুত্ব কিন্তু অপরিসীম থাকবে। অ্যাকর্ডিং টু দ্য নিউমারোলজি, অ্যাকর্ডিং টু দ্য বেসিক কনসার্ন, সেইটা কিন্তু আমার এই গ্রহটা, এই প্ল্যানেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অ্যাপার্ট ফ্রম দ্য বার্থ চার্ট, অর্থাৎ বার্থ চার্ট ছাড়া আমি কিন্তু এই গ্রহটার উপর ভালোভাবে তাকাবো অ্যাকর্ডিং টু দ্য নিউমারোলজি, অর্থাৎ সংখ্যাতত্ত্বের উপর বেস করে আমি কিন্তু এই গ্রহটার উপর শুধুমাত্র গুরুত্ব দেবো। অবশ্যই কিন্তু বার্থ চার্ট থাকবে, অবশ্যই কিন্তু লগ্ন থাকবে। বেসিকভাবে জানার জন্য এই ব্যাপারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ওকে, নেক্সট আমি যে ব্যাপারটা বলবো সেটা হলো কোন বারে জন্মগ্রহণ করছে। এক একটি বার এক একটি প্ল্যানেটকে ইন্ডিকেট করে। যেমন রবিবার হলে রবিদেবের একটা প্রাধান্য প্রয়োজন পড়ে।
সোমবার হলে চন্দ্রের, মঙ্গলবার হলে মঙ্গলের, বুধবার হলে বুধ দেবের, বৃহস্পতিবার হলে গুরুদেবের, শুক্রবার হলে আমাদের কামনা বাসনা ভোগ প্লেজার একদম সার্বিক যে ডিজায়ারের পূরণ করার যে কারক গ্রহ সেগুলো শুক্র, আমাদের যে সব কিছুর যে পূরণ করে সেক্সুয়াল লাইফ থেকে শুরু করে সব কিছু, এবং আমাদের জীবনের সার্বিক যে একটা লাক্সারি লাইফ, তিনি হলেন শুক্রদেবের। শুক্রবার দিন কারো জন্ম হলে, শনিবার দিন জন্ম হলে তার মধ্যে শনিদেবের একটা প্রভাব কিন্তু বর্তায়। ঠিক আছে, এইভাবে জেনারেলভাবে কিন্তু শনিবারে কারো জন্ম হলে বা মঙ্গলবারে জন্ম হলে তাদের মধ্যে একটা রিজিড ভাব পরিলক্ষিত হয়। শনিবারে জন্ম হলে তাকে জীবনে কোনো না কোনো সময় তাকে একা থাকতে হয়, জীবনে লড়াই করতে হয় একাকে। মঙ্গলবারে যদি কেউ জন্মগ্রহণ করেন দেখবেন তার মধ্যে একটা হার না মানা একটা অদম্য জেদ কিন্তু ক্রিয়েট করে। বুধবার দিন জন্ম হলে সে কিন্তু খুব চালাক হয়। বৃহস্পতিবার দিন জন্ম হলে সে কিন্তু খুব ধার্মিক হওয়ার একটা চান্স ক্রিয়েট করে। শুক্রবার দিন জন্ম হলে তার কিন্তু রোম্যান্টিক ব্যাপার থাকে। সোমবার দিন জন্ম হলে সে সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। রবিবার দিন জন্ম হলে সে কিন্তু উচ্চ পদে আসীন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, তার একটা আত্মসম্মান বোধ থাকে মারাত্মকভাবে। এগুলো বেসিক ক্যারেক্টার, অর্থাৎ তাদের প্ল্যানেট ওয়াইজ তার মধ্যে ক্যারেক্টার কিন্তু বর্তায়। এগুলো হলো বেসিক ব্যাপার। এছাড়া কি করব, বার্থ চার্ট দেখলেই ফার্স্টে আমাদের চলে আসতে হবে আপনার লগ্ন কোথায় পড়ছে, লগ্ন কোন লগ্ন আমার রয়েছে। আপনার কি অগ্নিতত্ত্বের লগ্ন? যদি অগ্নিতত্ত্বের লগ্ন হয় তার মধ্যে একটা আপ্রাণ চেষ্টা থাকে জীবনে ওঠার, যতই কষ্ট হোক না কেন, যতই প্রতিকূলতা থাকুক না কেন, জীবনে ওঠার একটা চেষ্টা করে। তার জীবনে এত ভোগ করার মতো তার একটা ইচ্ছা থাকে না, তার জীবনে চেষ্টা করেছে জীবনে যেভাবে হোক জীবনের লাইফটাকে এক্সপ্যান্ড করা। যেমন মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন জীবনে ওঠার চেষ্টা করে। তেমন যদি কারো জলতত্ত্বের লগ্ন হয়, যেমন বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন, মীন লগ্ন, সবাইকে নিয়ে চলার একটা ক্ষমতা কিন্তু তার মধ্যে ক্রিয়েট করে, সবাইকে নিয়ে ব্যালেন্স করার একটা ক্ষমতা ক্রিয়েট করে। ঠিক আছে, যেখানে যেমন সেখানের মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু সে বহন করার চেষ্টা করে। আবার যদি কারো ধরুন মৃত্তিকা তত্ত্বের লগ্ন হয়, যেমন ধরুন বৃষ লগ্ন, যেমন ধরুন মকর লগ্ন, কন্যা লগ্ন, সে কিন্তু খুব অবিডিয়েন্ট হয়, সে কিন্তু খুব চুপচাপে হয়, সে কিন্তু খুব মেনে নিতে পারে, যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে জীবনে উন্নতি করার জন্য একদম চেষ্টা করে। ঠিক আছে, তার মধ্যে একটা মৃত্তিকা সুলভ বা মাটি সুলভ ব্যাপার, মানে তার অন্তর কাঁদবে কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। যেমন মাটি যেমন অনেক সহ্য করতে পারে না, ঠিক তেমন। ঠিক আছে, অন্যদিক থেকে কারো যদি বায়ুতত্ত্বের লগ্ন হয়, যেমন মিথুন লগ্ন, তুলা লগ্ন, কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সবসময় কোনো ব্যাপারে অত বেশি ডিপনেস না, একটা হালকা ফুলকা থাকা, সবসময় একটা রোম্যান্টিকতার মধ্যে থাকা, সবাইকে ভালোবাসা, সবাইকে নিয়ে চলা, একটা হালকাভাবে একটা আর্টিস্টিক ব্যাপার তার মধ্যে ক্রিয়েট করবে। এটা জেনারেলভাবে তার লগ্ন ওয়াইজ, লগ্নের যে তত্ত্ব থাকবে সেটা অনুযায়ী তার মধ্যে একটা ক্যারেক্টার থাকবে। এছাড়া রাশি অনুযায়ী তার মেন্টালিটি নির্ধারণ করা যায়। ঠিক আছে, যেমন মেষ লগ্নের মানুষেরা, মেষ রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। ঠিক আছে, মঙ্গলের রাশি বলে জীবনে কিন্তু তার অ্যাকচুয়ালি সত্যি যেটা সেটা কিন্তু মুখের সামনে বলে দিতে পারে। যেমন ধরুন বৃষ লগ্নের মানুষেরা কিন্তু প্রচুর জীবনে টাকা ইনকাম করতে পারে, সুন্দর দেখতে হয়, একটু রিজিড মেন্টালিটির হয়, নিজে এটা ভাবে সেটা করতে চেষ্টা করে। তেমন ধরুন মিথুন রাশির মানুষেরা কিন্তু সেমভাবে কিন্তু একটু রোম্যান্টিক হয়, একটু প্রেম করতে ভালোবাসে, খুব সহজেই কারোর প্রতি ক্র্যাশ খেয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, একে ভালো লাগা, ওকে ভালো লাগা, একটা সোশ্যাল একটা মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করে। ঠিক আছে, সহজেই কারো প্রেমে পড়ে যাওয়া, এই ব্যাপার কিন্তু মিথুন রাশির মধ্যে ক্রিয়েট করে। সবসময় তার চেষ্টা থাকে বাইরে, তার সমাজকে সবসময় কানেক্ট করার একটা চেষ্টা করে মিথুন রাশি। কর্কট রাশি সেমভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে ব্যালেন্স করার একটা ক্ষমতা থাকে। তেমন সিংহ রাশির ব্যাপারে একটা আত্মমর্যাদা বোধ থাকে, তার নিজের ব্যাপারে কেউ কিছু বললে খুব গায়ে লাগে, সবসময় জীবনে যেটা করে সেটাকে একটু গর্ববোধ করতে চায়। কন্যা রাশির ক্ষেত্রে যেমন দেখুন খুব লাজুক ব্যাপার থাকে, কিন্তু খুব বুদ্ধিমান, বাইরে প্রকাশ করে না, একটু গুটিয়ে রাখে নিজেকে। তেমন ধরুন যদি কারো তুলা রাশি হয় তাহলে কিন্তু সে খুব ব্যালেন্স করতে পারে, তার মধ্যে আর্টিস্টিক বা শিল্পসত্তা পরিলক্ষিত হয়, মেয়েদের থেকে অনেক হেল্প পায়, বা বিপরীত লিঙ্গের মানুষের থেকে খুব হেল্প পায়, বা বিপরীত লিঙ্গের মানুষেরা কি লাইক করে সেই ব্যাপারটা খুব ভালো বুঝতে পারে। এই ধরনের ব্যাপার কিন্তু থাকে। এবং আর্টিস্টিক শিল্পসত্তা ব্যাপার লাক্সারি লাইফ লিড করার ক্ষেত্রে, বা জীবনে যে কোনো মুহূর্তে, বা জীবনে কোনো না কোনো সময় প্রচুর টাকা ইনকাম করার ক্ষেত্রে কিন্তু তুলা রাশি বিশেষভাবে
একটা সুযোগ সুবিধা কিন্তু ভেনাসের কাছ থেকে বা শুক্রের থেকে লাভ করতে পারেন। কারণ দ্য প্ল্যানেট অফ লাভ, প্ল্যানেট অফ অ্যাট্রাকশন, প্ল্যানেট অফ প্লেজার, সেই হচ্ছে শুক্র, ভেনাস। ওকে, সুতরাং ভেনাসের থেকে কিন্তু বিশাল সুবিধা পান। অন্যদিক থেকে বৃশ্চিক রাশি, সারা জীবন একটা টালমাটাল ভাবে জীবনে প্রচুর লড়াই করে আপস্ট্রিম ডাউন থেকে জীবনে উঠে আসতে হয়, ঠিক আছে? জীবনে প্রচুর লড়াই থাকে, প্রচুর স্ট্রাগল থাকে, জীবনে যে পরিস্থিতি নিয়ে জন্মায়, যে ভাবধারা থাকে, প্রচণ্ড সরল হয়ে জন্মায়, আস্তে আস্তে জীবনে বাস্তবের মাটিতে পা দিয়ে দিতে, মানুষের কাছ থেকে ঠকতে ঠকতে সে কিন্তু একদম একটা ইস্পাতে পরিণত হয় বৃশ্চিক রাশি, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার। অন্যদিক থেকে ধনুরাশি কিন্তু খুব অ্যাডভেঞ্চার প্রিয় একটা রাশি হয়, তার মধ্যে একটা অ্যাডভেঞ্চার করার একটা ক্ষমতা থাকে। অন্যদিক থেকে মকর রাশির ক্ষেত্রে প্রচণ্ড লাইফে লড়াই করতে হয়, প্রচণ্ডভাবে কষ্ট সহ্য করতে হয়, কষ্ট সহিষ্ণু একটা রাশি থাকে, অন্তর কাঁদে কিন্তু বাইরে তার কোনো বহির্প্রকাশ নেই, কিন্তু যখন বাইরে বহির্প্রকাশ করে তখন একবারে লোককে একবারে আগুন জ্বালিয়ে দিতে পারে, এমন একটা ব্যাপার কিন্তু থাকে। অন্যদিক থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে তার বাইরের বহির্প্রকাশ একদমই নেই, অনেক লোড, অনেক ফ্যামিলির অনেক লোড সে নিতে পারে, কিন্তু তার বাইরের কোনো বহির্প্রকাশ নেই কুম্ভ রাশির ক্ষেত্রে। সব কিছু দায় দায়িত্ব থেকে নিজে টেনে নিয়ে যায় এবং কোনো প্রবলেমে পড়লে নিজে যে কোনোভাবে সলভ করার চেষ্টা করে, ঠিক আছে? আবার ধরুন মীন রাশি সবাইকে ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে চেষ্টা করে, কারোর সঙ্গে খুব একটা ঝগড়া ঝাঞ্ঝাট পছন্দ করে না, নিজের মেন্টালিটির বাইরে লোকের সঙ্গে খুব বেশি ঝামেলা করতে চায় না। এই ধরনের ব্যাপার কিন্তু আমরা রাশি থেকে খুঁজে পাবো। আবার অন্যদিক থেকে নক্ষত্র থেকেও আমরা কিছু ক্যারেক্টার খুঁজে পাবো। নক্ষত্রের যে অধিপতি থাকবে সেই নক্ষত্রের অধিপতি থেকে কিন্তু আমরা আলটিমেট এক একটা যে গ্রহ রয়েছে তার ক্যারেক্টার অনুযায়ী খুঁজে পাবো। যেমন বিশাখা নক্ষত্রের অধিপতি হলো বৃহস্পতি, তাই বিশাখা নক্ষত্র। আবার ধরুন কারো যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তার ক্ষেত্রে কিন্তু তার বুধের, কারো যদি ধরুন অশ্লেষা নক্ষত্র হয় তাহলে এক একটা নক্ষত্রের মধ্যে তার একটা ক্যারেক্টার খুঁজে পাবো। এরপর আমরা দেখবো যে চরণ কোথায় পড়ছে, অর্থাৎ চন্দ্র কোন চরণে রয়েছে সেটাকে আমরা খুব ভালোভাবে খেয়াল করবো। কারণ 4টে চরণ হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ। এক হলো হচ্ছে ধর্ম, অর্থাৎ তার নিজের খুব অবিডিয়েন্ট হয়, মানুষকে খুব ভালোবাসে, খুব ভদ্রসভ্য একটা ন্যায় নীতি পরায়ণ একটা মানুষ হয়। 2 নম্বর হলে চরণ যদি 2 হয় তার মধ্যে একটা অর্থ রিলেটেড, অর্থাৎ তার সবসময় চেষ্টা করে জীবনে উন্নতি করার এবং প্রয়োজন ছাড়া খুব সহজে মানুষের সঙ্গে কিন্তু খুব একটা বেশি কথা বলে না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ অর্থ মানে এখানে হচ্ছে তার লাইফটাকে সে খুব সিস্টেমেটিকভাবে যতটুকু দরকার ততটুকু মানুষের সঙ্গে একটা মেশার চেষ্টা করে, না হলে কিন্তু ওই আলফাল কথা বলে কিন্তু টাইম ওয়েস্ট করে না। আচ্ছা, 3 নাম্বার যার চরণ থাকে ধর্ম অর্থ কাম, অর্থাৎ কাম মানে তার মধ্যে কামজ চাহিদা থাকে, তার মধ্যে একটা সবসময় সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে, প্রচণ্ডভাবে সেক্সুয়াল মেন্টালিটির মধ্যে হয়, তার মধ্যে সবসময় বিপরীত লিঙ্গের মানুষের সামনে এলেই একটা ক্র্যাশ খেয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, খুব সহজেই ভালোবেসে ফেলার, সেক্সুয়াল বা ফিজিক্যাল হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করে কাম যাদের, অর্থাৎ চরণ যাদের 3 রয়েছে। ওকে, আচ্ছা, মোক্ষ লাস্ট হলো 4। মোক্ষ মানে হচ্ছে সে ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, ফ্যামিলিদের খুব ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে চেষ্টা করে, অর্থাৎ জীবন মানে যে সবাইকে নিয়ে চলা, ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়া, এই ব্যাপারটা তার মধ্যে একটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ নিজেকে এত বেশি সাজানো ব্যাপারটা তো পছন্দ করে না, সবাইকে নিয়ে চললে খুব ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু 4 যাদের চরণ তাদের মধ্যে ক্রিয়েট করে। এরপর আসছে আমরা তিথিকে খেয়াল করতে হবে যে অমাবস্যা তিথি হলে জেনারেলভাবে চন্দ্র খুব একটা পজিটিভ থাকে না। যদি পূর্ণিমা তিথি হয় সেখানে কিন্তু চন্দ্রের প্রভাব কিন্তু অনেকটা পজিটিভ হয়, যদি না চন্দ্রের উপর কোনোভাবে নেগেটিভ গ্রহের প্রভাব থাকে। এরপরে আসছে পায়া জেনারেলি 4টে হয়, 4টে পায়া থাকে। সেটা হলো ফার্স্ট পায়া হলো রূপো পায়া, রূপো, তামা, সোনা, লোহা। রূপো পায়া জেনারেলভাবে ভালো হয়, কেন রূপো পায়ার লাইফে কিন্তু অতটা স্ট্রাগেল থাকে না। রূপো পায়া যাদের থাকে তাদের স্ট্রাগেল থাকলেও সেই স্ট্রাগেলটা যেন কোথাও যেন একটা সোফার মধ্যে হয়তো স্ট্রাগেলটাকে আসছে, হয়তো তার মধ্যে লাইফে জার্কিং রয়েছে কিন্তু সেই জার্কিংটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। হয়তো তার প্রচুর টাকা আছে বাবা, হয়তো তার বাবা মা নেই, তার রূপো পায়া, তার লাইফে তার বাবা তার জন্য প্রচুর টাকা রেখে গেছে, হয়তো তাকে লাইফে প্রচুর লড়তে হচ্ছে, কিন্তু লড়তে হলেও তার কিন্তু প্রচুর টাকা আছে, সেইখান থেকে সে কিন্তু কিছুটা সাপোর্ট পাচ্ছে। কিন্তু কারো যদি লোহ পায়া হয়, সব থেকে লোয়েস্ট পাওয়া হচ্ছে লোহ পায়া। রূপো পায়া হচ্ছে সব থেকে স্ট্রং পায়া, সব থেকে ভালো পায়া, তারপরে তামা পায়া, তারপর সোনা পায়া, তারপরে লোহা পায়া। যাদের লোহা পায়া হয় তাদের জীবনে নিজেকে একাকে দাঁড়াতে হয়, কেউ তাদেরকে হেল্প করে না, কোনো দিক থেকে হেল্প করে না। এমনও দেখতে পাওয়া যায় বাবা মা থাকলেও তাদের হয়তো আর্থিক অবস্থা খুব একটা ভালো হয় না,
ঠিক আছে। লোহার থেকে একটু বেটার হয় হচ্ছে সোনা পায়া, এবং সোনার থেকে আর একটু বেটার হয় তামা পায়া। সব থেকে উপরে রয়েছে রূপো পায়া, তারপর তামা পায়া, তারপর সোনা পায়া, তারপর লোহা পায়া। এরপর আমরা চলে আসবো হচ্ছে যোগ, কোন যোগে আপনার জন্ম হয়েছে, যোগগুলোকে ভালো করে খেয়াল করতে হবে। তারপর দেখতে হবে করণ, কোন করণে আপনার জন্ম হয়েছে। এক একটা করণ হয় নাগ করণ, বব করণ, এগুলো বিভিন্ন ধরনের করণ রয়েছে। করণ ওয়াইজ আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা একটু স্ক্রল করে দেখে নিতে পারেন। ওকে, এছাড়া হয় বর্ণ, ঠিক আছে, এইগুলোকে আপনারা দেখতে পারেন। এছাড়া নারী আছে। মোটামুটিভাবে আপনারা এগুলো দেখুন, এগুলো দেখলে মোটামুটিভাবে আপনারা একটা ওভারঅল একটা ধারণা পাবেন যে আপনার জন্মছকে মোটামুটি কোন দিকে টার্ন নিচ্ছে। তারপর তো জন্মছক কিভাবে বিচার বিবেচনা করা হয় সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আমি আনছি, সেখানে দেখবেন যে কিভাবে প্রতিকার নির্বাচন করা হয়, আপনার জন্মছক কতটা স্ট্রং সেটা কিভাবে নির্ধারণ করা হয়, এই নিয়ে পরের ভিডিওটা আমি আলোচনা করব। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন। আমার এই অনুষ্ঠানকে কেমন লাগলো জানাবেন। অ্যাস্ট্রো সংক্রান্ত যেহেতু টিপস আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। ওকে।